18 বাড়ি। ভারত সীমান্তের দুটি ছোট্ট টিলার চূড়ায় বিন্যস্ত এই অদ্ভুত গ্রাম, যেখানে মানুষ প্রতিদিন তাদের স্বজনদের দেখতে পায়, কিন্তু কথা বলতে পারে না। দাদা, ভালো আছেন? দাদা তো কিছু বলেই না, দেখা যায় দাদা হেঁটেই যাচ্ছে। দর্শক আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে কিছু বলছে না। এখানে একই পাহাড়, একই আকাশ, একই জাতিগোষ্ঠীর মানুষ আর একই প্রকৃতি, তবু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কাঁটাতার, সীমান্ত জীবনের বিচিত্র বিস্ময়। ভারতের রাস্তা, এখানে আমি প্রথমে ভেবেছিলাম কাঁটাতার আছে, কিন্তু পরে দেখি কাঁটাতার নেই। সেই কাঁটাতার বিহীন রাস্তাটা দিয়ে এখান থেকে গাড়ি যাচ্ছে। সত্যি বলছি দর্শক, আমার জীবনে আমি এরকম অদ্ভুত সীমান্ত আগে কখনো দেখিনি। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি ময়মনসিংহের একেবারে উত্তরে ধোবাউড়া সীমান্তের শেষ গ্রামে 18 বাড়ি। একটি গ্রাম যার ইতিহাস শুরু হয় মাত্র 18টি গারো পরিবার দিয়ে। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের সীমান্ত গ্রাম 18 বাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের ভেতর, এবং এপাশে আমার ভারতের যে গ্রামটি রয়েছে ওটা হলো ডুম্মাগরি। তো সেই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো আপনার একদম বাংলাদেশের শেষ সীমানা। এরপরে হচ্ছে ভারতের যে নোম্যান্স ল্যান্ড, সেই নোম্যান্স ল্যান্ড। আর আমার এপাশে 18 বাড়ি, মানে শুরুতে এই গ্রামটিতে মূলত 18টা গারো পরিবার এসে বসতি গেড়েছিল, যার জন্য নাম হয়েছে 18। আর এখানে আপনার যে চমৎকার সুন্দর ভারতের গ্রাম, আর এখানে যে খোলামেলা রাস্তা, এখানে আমরা দেখছি যে ভারতের খুব কাছ থেকে গাড়ি যাচ্ছে, এবং ভারতীয়রা এখানে এসে মাছও ধরছে, এবং এই গ্রামটিকে বলা হয় ডুম্মাগরি। তো এখানে দর্শক সীমান্ত জটিলতা মানে ভীষণ রকমের অদ্ভুত, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভেতরের যে 18 বাড়ি আর এপাশের যে ডুম্মাগরি গ্রাম রয়েছে সেই গ্রামের। তো আজকের পর্বে আমি দর্শক ঘুরে ঘুরে আপনাদেরকে এই সীমান্তবর্তী জনপদ এবং দেখাবো এখানকার চিত্র, আর তার পাশাপাশি আমরা 18 বাড়িও দেখব। তো দর্শক আর কথা বাড়াবো না, চলুন আজকের পর্বটি আমরা এখান থেকেই শুরু করি। ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে এই গ্রাম, যার পেছনেই ভারত সীমান্ত, আর ঠিক ওপারেই ভারতের ডুম্মাগরি গ্রাম। দুই গ্রাম এত কাছাকাছি যেন মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে, কিন্তু বাস্তবে তাদের আলাদা করেছে এক দৃশ্যমান দেয়াল, সীমান্ত। স্থানীয়রা বলেন, অনেক বছর আগে দুর্গম এই টিলায় এসে বসতি গেড়েছিল মাত্র 18টি গারো পরিবার। সেখান থেকেই এই গ্রামের নাম 18 বাড়ি। প্রিয় দর্শক, ফাইনালি আমরা কিন্তু 18 বাড়ি গ্রামের সামনে এসে পড়েছি। এই যে দেখছেন, এই টিলার উপরে হচ্ছে 18 বাড়ি গ্রাম। তার পাশাপাশি দর্শক এখানকার যে ভূগোলটা রয়েছে, আমি যদি দেখাই, ওই যে দেখেন এই পাহাড়ের টিলার উপর থেকে কিন্তু কাঁটাতার এই গ্রামের এখান থেকে এই যে ঢুকছে, আর ওই যে কোনায় যে আপনার দেখছেন ইন্ডিয়ার ঘরবাড়ি, ওটা কিন্তু ইন্ডিয়া, ওই যে কাঁটাতারের ওপারে ওই গ্রামটার নাম হচ্ছে ডুম্মাগরি। তো ডুম্মাগরি গ্রামের এপাশ থেকে কাঁটাতার, এই দিক থেকে আপনার ঢুকে এই গ্রামের পেছন থেকে গিয়ে এদিকে চলে গেছে। এখানকার সীমানার যে উদ্ভটত্ব, এইটা দেখলে পরে আপনারা হতবাক হয়ে যাবে। এই যে কিন্তু সীমানার পিলার, এই যে গরুটা রয়েছে,
এই গরুটার কোনায় কিন্তু এই যে সীমানা পিলার, এই যে এখান থেকে কিন্তু এই যে সীমানা পিলার, এটা কিন্তু ভারতের সীমানা পিলার, কাঁটাতার এখান থেকে, আর এর বাকি অংশ হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এই যে দেখুন এই যে সীমানা পিলার যাচ্ছে, এবং এই সীমানা পিলারের লাগোয়া হচ্ছে এই যে আপনার 18 বাড়ি। এই গ্রামের পেছনে এবং পশ্চিম পাশে ভারতের নো ম্যানস ল্যান্ড, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যার পাশ দিয়ে চলে গেছে ভারতের একটি রাস্তা, সেই পথ একেবারে ওপেন, কোনো কাঁটাতার নেই। গাড়ি যায়, হেঁটে যায় মানুষ, মেঘালয় পাহাড়ের ঢালে দেখা যায় গ্রাম, চলমান জীবন। 18 বাড়ির মানুষ যা দূর থেকে দেখে, কথা বলা যায় না, ডাকা যায় না, শুধু নীরবে দেখা, স্বজনদের চলে যাওয়া। ওইখানে আপনার দেখছি কাঁটাতারের সাথে 2 গারো মহিলা মানে আপনার কাজ করছে, কিছু একটা হয়তো কুড়িয়ে নিচ্ছে। মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে তারা বোধহয় বাংলাদেশের ভেতরে, আবার মাঝে মাঝে মনে হয় যে তারা বোধহয় বাংলাদেশের ভেতরে না, তারা বাইরে। আর আমাদের বাংলাদেশের যে সীমানার পিলার, এই যে সীমানা পিলার, আমি সীমানা পিলার দিয়ে যাই, এবং এই সীমানা পিলারের সাইড দিয়ে মানে দেখুন একদম সোজা কিন্তু গেছে, এবং এইদিকে ভারতের অংশ। তো আমি যদি এই সীমানা পিলার দিয়ে আগাই, ভারতের যে রাস্তাটা সেটা খুব ক্লোজ এখান দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক দেখুন কি অপূর্ব সুন্দর এই দৃশ্য। আর এই যে কিন্তু রাস্তা, আর ওই যে ভারতের মানুষ না বাংলাদেশের মানুষ আসলে এটা বোঝা যাচ্ছে না। তবে এখানেও কিন্তু রাস্তাটা অ্যাকচুয়াল, আমি ভেবেছিলাম এখানে কাঁটাতার রয়েছে, কাঁটাতার কিন্তু ভেতরে রয়েছে, কিন্তু এখানকার রাস্তাটা খোলামেলা। ওই যে ভারতের অটো গাড়ি নাকি সিএনজি, টেম্পু যাচ্ছে এখান থেকে। এই যে আপনার ভারতের যে টেম্পুগুলো যাচ্ছে, এই যে টেম্পু, তারপরে ওই যে একটা রয়েছে মোটর সাইকেল, এই যে যাচ্ছে। এবারে ওই যে দেখুন ওখানে কিন্তু আবার একটা মানে প্রাইভেট কারও আসে। তো বাংলাদেশের সীমানা পিলার মানে এখান থেকে যেমন এই যে রয়েছে, ওই পিলার কিন্তু আবার ওই যে ওখানে গেছে। মানে এখান থেকে কি অদ্ভুত দৃশ্য। আবার মানে এখান থেকে এই যে খোলামেলা রাস্তাটা রয়েছে, এখান থেকে বাংলাদেশের ভেতর দিয়ে এভাবে মানে আপনার একদম এই 18 বাড়ির যে একদম বাড়িঘর, সেই বাড়িঘর লাগোয়া আমি দেখাই। এখান থেকে ছোট্ট একটা নদীর মতো ঝর্ণা চলে গেছে এখানে, আপনাদেরকে আগিয়ে যদি আমি দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন। এই যে এই ছোট্ট একটি ঝর্ণা, তো এইখান থেকে মানে এই যে এর পাশ থেকে এই যে এইখানে ওই যে সাদা পতাকাটা দেখছেন, এটি কিন্তু বাংলাদেশের সীমানা। মানে এখান থেকে এভাবে গেছে ওই যে সীমানা, আবার এই দিক থেকে ঢুকছে, ঢুকে গিয়ে আবার এই যে পাহাড়ের পাশ দিয়ে মোড় নিয়েছে। যে এক দাদা দেখা যায় রাস্তার উপরে। দাদা ভালো আছেন? দাদা তো কিছু বলেই না, দেখা যায় দাদা হেঁটেই যাচ্ছে। দর্শক আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে কিছু বলছে না। এখানে দর্শক আমার সাথে এক গারো দিদির দেখা হলো। এই যে গারো দিদি গরু নিয়ে এসছে। দিদির বাড়ি 18 বাড়ি। দিদি 18 বাড়ি তো আপনার বাসা? হ্যাঁ 18 বাড়ি। এই যে তার গাভী, এটা কি গাব আছে নাকি দিদি? গাব নাই, এনে চড়াবেন এখন, এনে দিবেন? ও এই দিদি দর্শক হচ্ছে বাংলাদেশের 18 বাড়ির, আর এপারে হচ্ছে ভারতের গ্রাম ডুমাগরি। টানে দিদি, ওইটা ডুমাগরি না? ডুমাগরি। তো এই পাশে কি হাজং নাকি? আর এ পাশে হচ্ছে গারো। গারো আছে, হাজংও আছে। আর ওই যে কতগুলো পোলাপান মাছ ধরে, ওরা কারা? ইন্ডিয়ার না বাংলাদেশের? ইন্ডিয়ার থেকে আইছে। আমি তো ভাবলাম ওরা মনে হয় বাংলাদেশের নাকি। হ্যাঁ চলুন আমরা এবারে এই আমাদের বাংলাদেশের ভেতরের যে 18 বাড়ি গ্রামটি রয়েছে, এই অপূর্ব সুন্দর টিলার উপরে গারো আদিবাসীদের গ্রাম, সেই গ্রামটিকে দেখি এবং এখানকার মানুষের সাথে কথা বলি এবং তাদের জীবন বৈচিত্র্য দেখার চেষ্টা করি। এই যে দর্শক 18 বাড়ি টিলার উপরে, কিভাবে কি বাড়ি ঘর কি জানি, কিভাবে কিছু বুঝতে পারতাছি না। এইখানে
একটা বাড়িতে দেখতেছি অনেক পোলাপান খেলতেছে, তবে এখানে আপনার বেশিরভাগই দেখছি দর্শক টিনের ঘর, মাটির ঘর তো নাই। বাড়ির উঠানের উপরে আম গাছে আমের মুকুল ধরছে, এই দেখুন সুন্দর কিন্তু পরিবেশ। এটা তোমাকে বাড়ি, এটা তোমাকে বাসা? কাগর বাসা তোমার? ওগর না? ও আচ্ছা। ও তোমার নাম কি? হ্যাঁ ন্যাংমি। তোমার ন্যাংমি কি পদবী কি? সাংমা না মারাক নাকি রংডি? এই যে এরা কারা? এটা তোমার ভাই বোন? এটা তোমার বাসা? তোমার মা বাবা কই? নাই? উনি কাম করে? আচ্ছা আচ্ছা। আমি দর্শক শুরুতে যখন উপাস দিয়ে ঢুকেছিলাম দেখেছিলাম টিলার ঢালে মানে খুব সুন্দর কিছু ঘর বাড়ি রয়েছে এখানে আপনার এই 18 বাড়ি গ্রামে। তো দর্শক এখান থেকে দেখছি আপনার উপরে টিলার বাড়ি ঘর, কিন্তু তার চাইতে বড় কথা হলো ওই উপরে টিলার উপরে একটা বাড়ি, ওই বাড়িটায় আমি যাব। এই যে এখান থেকে বোধহয় একটা যাওয়ার পথ আছে, এখন চোখে পড়ছে এখান থেকে। এটা কি আসলে মেইন রাস্তা নাকি রাস্তা? ওই এখান দিয়ে যাবো? এটা না এন্ডি ওঠা যাবে? যাবে? হ্যাঁ, আবার কয় হ্যাঁ, একবার কয় না, কোনটা ঠিক? যাওয়া যাবে? যাওয়া যাবে থেকে নাকি দর্শক ওই উপরের বাড়িতে যাওয়া যাবে, এই 18 বাড়ি গ্রামের। অদ্ভুত ব্যাপার, চেষ্টা করে তো দেখি আসলে যাওয়া যায় কি না। তবে একটা ছোট্ট রাস্তার মতো দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এই যে এখান থেকে এই বাড়ির মানুষজন মানে আপনার এত উপরে কিভাবে ওঠে? এখান থেকে তো মানে আপনার ভীষণ পিচ্ছিল, বাপরে বাপ, কঠিন অবস্থা এখানে দর্শক। এই বাড়ির উপরে ওঠার যে রাস্তা, সেই রাস্তা, তবে আমি কিন্তু প্রায় কাছাকাছি আইসা পড়ছি। ওখান থেকে ওই দিক থেকে এই যে এই বাড়িতে এসছি। এই বাড়ির সম্ভবত রাস্তা আপনার অন্য দিক থেকে আরও আছে, সহজ হবে সেটা হয়তো। আসুন তারপর দেখি। তো শুধু এই বাড়িটাই না, এই টিলার উপরে এখানে এর চাইতেও উপরে আরেকটা বাড়ি রয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এই দিদির বাড়ি, সবচাইতে উপরে এই দিদির বাড়ি, 18 বাড়ির টিলার উপরে, নাকি দিদি? সবার চাইতে উপরে থাকেন, তাহলে তো মানুষও আপনারা ধনী। এই দিদির শরীর ভালো না, বলছে একটু অসুস্থ, কিছু একটা শুকাতে দিল। দিদি এটা কি শুকাতে দিছেন? হ্যাঁ, তিতা জিনিস। ফুল তো দেখা যায়, হ্যাঁ ফুল দর্শক এক ধরনের, এইটা শুকাতে দিছে। তিতা মনে হয়, দিদি বললো তিতা। এটা তেজপাতা। তো এইটা দিয়ে কি করে? রান্দা খায়, আলু দিয়ে ভাজি করে। ও ডাইলে দিয়েও খায়। তো দিদির বয়স কত হয়েছে? আমার বয়স তো মেলা দিয়েছে, 100 হয়েছে। 100 উপরে হয়ে যাবো আমি। 100-র উপরে যাবো গা। এই দিদির বাসা, এটা আপনার ঘর? নাই পোলা পানা। এই যে দর্শক দিদির ঘর। দিদি এখানে দেখা যায় রান্নাও করে, আবার এই নই কি থাকে নাকি দিদি? ও এই তো দিদির বিছানা। চলে না, মেয়ে বুড়ি মানুষ। তার দিদির কেউ নাই, পোলাপান কেউ নাই? নাই আমার। তো কেমনে চলে? আমি মানুষগুলা দিতাছে, এগুলা খাইতাছে। ও আচ্ছা, মানুষ সহযোগিতা করে ওইটাই খাইতাছে। ওহো, এই এক দিদি দর্শক কোলে। এটা কি দিদি? ওই যে নাতি, নাতি হাসি যে একটা দিছে নাতি, দারুণ সুন্দর। ওর নাম কি দিদি? নাম তো আয়ুষ। আয়ুষ? আয়ুষ কি মারাক? আয়ুষ মারাক, মারাক না মারাক, মারাক, আয়ুষ মারাক। এই দিদি কি এই উনি কি আপনার বোন? আমি শুধু। আপনি ছোট, উনি বড়? হ্যাঁ, ও আচ্ছা। আপনার আমরা চাইয়া বড়টা মরছে। আপনার আর কয় আপনার ছেলে মেয়ে আছে? একটাই মেয়ে? মেয়ে তো মরে গেছে গা। তো বিয়ে দিছেন না? ইদাই মাত্র ছেলে। বিয়ে দিছেন? মায়ার বিয়ে দিছেন? মাটি
ছেলে তো মরে গেছে গা। ও দিদি, এই মেয়ের বিয়ে দিছেন? ও এটাই। ও এই সেই নাতি। ও আচ্ছা আচ্ছা। নাতি। জামাই কই থাকে? জামাই কাম করতে গেছে। কোথায়, ঢাকা নাকি? ঢাকা না, ওই যে পাড়াতে কাম করে খাই। ওই পাড়াতেই কাম করে? আচ্ছা আচ্ছা। এপারে 18 বাড়ির ঘরবাড়ি গড়ে উঠেছে পাশাপাশি দুটো ছোট্ট টিলায়। চূড়ায় ঘর আছে, ঢালেও ঘর, যেন প্রকৃতির সাথে মিশে থাকা এক বসতি। এই গ্রামের মানুষ দরিদ্র, নিজস্ব কৃষি জমি নেই। অন্যের জমিতে কাজ করে শূন্য রেখায় জীবনের ঝুঁকি নিয়ে গবাদি পশু পালন করে তাদের জীবন জীবিকা চলে। তবু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে হতাশা নেই, কারণ গারোদের জীবন প্রকৃতি নির্ভর, চাহিদা কম আর আমোদে জীবনধারা। দর্শক, ওই উপর থেকে এইটুকু নামলাম, নামার পর এখানে দর্শক আবার 18 বাড়ির কিছু ঘরবাড়ি দেখতে পেয়েছি। কিন্তু আমার প্রত্যাশা ছিল 18 বাড়ির মানুষজনের আর্থিক সচ্ছলতা হয়তো অনেক ভালো হবে, অথচ তাদের মানে বাড়ি ঘরের যে চিত্র, এইটা দেখে আমার ভেতরে কিন্তু সেই মোহটা মনে করেন অনেকখানি ভেঙে গেছে, আমি এমনটা আর কি বলতে পারি। সম্ভবত এখানকার মানুষ আসলে খুবই দরিদ্র। এই বাড়িটার প্রকৃত পরিবেশটা অভূতপূর্ব, এই যে টিলার উপরে। তো এই দিদি মোটামুটি পাকা একটা ঘর তৈরি করেছে, কিন্তু তার পাশ থেকে মানে এখানে যে বাড়িঘরগুলো আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে আমি নামছি, এই বাড়িটা মানে একটা একদম হতদরিদ্র পরিবার দেখে মনে হয়। দেখুন, এই যে বাড়ির ভেতরে কেউ নেই, সম্ভবত দুপুরের সময় তো হয়তো কোথাও কাজ বাজ করতে গেছে। কিন্তু এই একটা বাড়ি সবে আমি দেখলাম, এই 18 বাড়িতে মাটির ঘর, আর বেশিরভাগই মানে ভঙ্গুর টিনের ঘর। দু একজন মানে আপনার বিল্ডিং করেছে এই 18 বাড়ি গ্রাম। তার মধ্যে দর্শক, এই যে একটা বিল্ডিং বাড়ি, এই যে এই বাড়ি, এবং তার সামনে আমি এই বাড়িটা শুরুতে দেখে গেছিলাম। এই বাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদেরকে দেখায় যাই। এই বাড়িটা, এই বাড়ির পরিবেশটাও খুব সুন্দর। আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে এই বাড়িতে একটুখানি আসবো। বাড়িটা টিনের মানে বাড়ি, কিন্তু ঘরের পরিবেশটা খুবই সুন্দর। এই যে দর্শক দেখুন, এই বাড়ির পরিবেশ, টিনের ঘর, কিন্তু তারপরেও মানে আপনার গারো আদিবাসীরা যেহেতু খুবই নান্দনিক একটা জীবনযাপন করে, ফলে তাদের মানে সৌন্দর্য বোধটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখুন, ঘরের উঠোনের সামনেই মানে আপনার চমৎকার মাটির ঘর, আর তার নিচ দিয়ে আপনার পরিচ্ছন্ন উঠোনে খেলে বেড়াচ্ছে গবাদি পশু। এই জনপদের মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গবাদি পশু, তারা গবাদি পশু পালন করে। গারোরা দরিদ্র হলেও খুবই পরিচ্ছন্ন। তাদের প্রায় প্রতিটি ঘরের সামনে থাকে ফুলের গাছ। শূকর পালন তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন তারা পান করেন তাদের ঐতিহ্যবাহী পানীয় চু। গারো নারীরা দকমান্দা পরেন, অনেক সময় পিঠে শিশু বেঁধে চালিয়ে যান দিনের সকল কাজ। এখানে এখনো তাদের সমাজ মাতৃতান্ত্রিক, যদিও নতুন প্রজন্ম এখন ধীরে ধীরে আধুনিক পোশাক ও সংস্কৃতির দিকে ঝুঁকছে। এটা জবা ফুল গাছ না দাদা? সাদা জবা, দেখুন কি সুন্দর সাদা জবা গাছ এই যে লাগিয়েছে তারা। গাছটা মানে প্রচুর ফুল ধরছে সাদা জবা। তো এই সিজনে একটু রুক্ষ হয় গাছগুলো, আর এটারে গেট ফুল বলে দাদা। এই ফুল গাছ আমি অনেক গারো বাড়িতে দেখেছি, কিন্তু আমি মানে নাম জানতাম না, আজকে আর কি জানলাম দর্শক, এটা গেট ফুল। বাড়ির সামনে একদম দুয়ারের, দেখেন এই যে দুয়ারের পাশেই কিন্তু দাদা দিদিরা লাগাইছে। এই বাড়িটা আমার সুন্দর লাগছে খুব। আপনাদের এই মানে আপনার 18 বাড়ি গ্রামের যে কটা বাড়ি ঘর দেখলাম, তার মধ্যে আপনাদের দাদা এখানে মানে আপনার কৃষি জমি কি আসলে নাই নাকি? কৃষি জমি নাই আমাদের, কৃষি জমি আছে, তবে কৃষি জমি থাকলেও যাদের আছে আংশিক আছে,
পেট গাওয়ার মতন পেট চলার মতন মানে কোনো রকম আর কি পেট চালানোর মতো। দিদিরা কি চু বানাইলেন নাকি? আচ্ছা না দিদিরা দর্শক এখন এখানে মানে আপনার চু বানিয়েছে, দিদিদের চু, এটা খুব ভালো একটা খাবার। পানীয় দিদি দর্শক আমার স্বাদ দিয়েছে। না না দিদি না 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 না, আচ্ছা আগে আপনারা খান, আমি একটু কথা বলি। কথা বলবেন আগে খান তারপর কথা বলবেন। দিদিরা দর্শক আমাকে চু দিয়েছে এক গ্লাস, এখন এটা খেলে মাথা টাথা ঘুরাবে না? না না ঘুরাবে না। আচ্ছা আমি খাই। এখন এটা হলো আপনারা হলো কোন টিভি সেন্টার থেকে আসছে এটা? দাদা শুনলাম যে আপনাদের এই যে চুটা যেটা আপনারা বানান এটা তো ভাত দিয়ে বানায়, তো এই চু খেয়ে যখন আপনারা কাজ করেন গরমের দিনে তখন গরমটা নাকি একটু অনুভূত কম হয়, কষ্টটা কম লাগে। হ্যাঁ মানে চুটা কি আপনারা শীতেও খান? মানে সবসময় খান? মানে উৎসব পার্বণেও খান? হ্যাঁ উৎসব এই ছাড়া আমরা উৎসব হই না, এই ছাড়া উৎসব হই না। আমরা যদি এই মদ যদি না থাকে, এই যে বাতের মদ এটা যদি না থাকে তাহলে আমরা ঘুষ থেকে একটা মেহমান বাড়ি যাওয়া সম্ভব ছিল না। তখন যে আমরা যদি যাই একটা মুরগি, একটা চু আর 1 কেজি চাউল এটা নিয়ে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা গরিব হলে আমরা ওই যে বন্দুক আছে, বন্দুক আছে, এই যে বন্দুক আছে, তার গরিব জীবন রক্ষার। আচ্ছা এখানে হাতি আসে নাকি দিদি? না হাতি তো এখানে এই পাহাড়ের ভিতরেই আছে। পাহাড়ের ভিতরে না, ওরা আমার সময় এইটাই তারা রাস্তা। এই তাহলে এই গ্রামে ওই যে আমরার ঘরে আই তো এই যে ঘর বাড়ি ভাঙে, এইখানেও ঘর বাড়ি হাতিতে ভাঙে। এই গারো দিদি দাদাদের বাড়ির থেকে বেরিয়ে এসে আমি যেখান থেকে মূলত ভিডিওটা শুরু করেছিলাম ঠিক সেখানেই আবার এসে পড়েছি। এই যে দেখুন, এই যে দিদির বেবিকে নিয়ে দিদি বসে রয়েছে। দিদি মেয়ের নাম কি রাখছেন? অন্নপূর্ণা। অন্নপূর্ণা? অন্নপূর্ণা কি সাংমা মারাক নাকি নকরেক না ড্রং, কোনটা? সাংমা? সাংমা আপনারা? হ্যাঁ ও ক্যামেরা দেখে ভয় করে। আর এইখানে দেখতেছি 2 গারো দিদি বসে রয়েছে 2টা পাতিল লইয়া। দিদিরা আপনারা কই যাবেন? এটির ভিতরে কি নেবেন? এটা আমাদের গারোদের মদ বানানি দেখছি। মদ বানানি ও চু বানানোর দেখছি। চু বানায় তো এটা তো চু, এটা তো মদ না। বাংলা ভাষাতে মদ, বাংলা ভাষায় মদই কয়। আচ্ছা আচ্ছা, দিদিরা ওই চু যে বানায় তার ডেকসি নিয়ে বসে রয়েছে। বানাবেন নাকি এখন? বানানো খাওয়া শেষ, পাতিল ধোয়া হয়ে গেছে? হ্যাঁ পাতিল ধোয় নাই, ধুই নাই না পাতিল যায় ইয়া পানি ভরে থইব, পরেছে না 2-3 দিন পরেছে মরাইব, মরাইয়া আর রানবো, তারপর রানবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্য গারো দিদিরা বলছে তাদের যে চু সেটা তাদের মানে একটা ঐতিহ্যবাহী পানীয় এবং এটা তাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই যে দিদি কিন্তু আমাকে এখনও সেটা জানালো। আর সত্যি কথা বলতে এটা তারা নিজেরা তৈরি করে, আসলেই সেটা মানে মাদকের মতো কোনো রকম কোনো ক্ষতি করে না। তো যাই হোক দর্শক, এই গারো দিদিরা খুব মজার এবং তারা খুব আন্তরিক, এবং তারা এখানে যতটাই দরিদ্র হোক না কেন তাদের ভেতরে মানে একটা শান্তি আছে, সুখ আছে। তারা যতটুকু আছে ততটুকুর মধ্যেই ভালো থাকতে চেষ্টা করে। এটা সত্যিই খুব ভালো লাগার মতো একটা বিষয়। শ্বশুরবাড়ি গ্রামের দর্শক এখনো পর্যন্ত এখানকার যে আরও কিছু পার্ট রয়েছে সেখানে কিন্তু যাওয়া হয়নি আমাদের। তো আমি দর্শক আপনাদেরকে এই ভিডিওতে এই টিলার উপর থেকে ঘুরে যেমন দেখালাম, সামনে কিন্তু আরও উঁচু বড় টিলা রয়েছে। আসুন আপনাদেরকে সেখান থেকেও এখানকার যে গারো পরিবার রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দর্শক 2টা ভাগে মানে পাশাপাশি 2টো টিলা, ওই একটা টিলা এবং এই একটা টিলা। এই 2টা টিলার উপরে মূলত এই 18 বাড়ি গ্রামের যে বাড়িঘর, এবং এখানে আপনার অধিকাংশ বাড়িঘরই টিনের কিংবা কেউ কেউ বিল্ডিং ঘর করেছে। আর মাটির ঘর এখানে তুলনামূলকভাবে একেবারে নাই বললেই চলে, 2-1টা মানে অল্প স্বল্প রয়েছে। বাড়ির মানে সামনে তারা গবাদি পশু পালন করে, সেই গবাদি পশু এখানে গবাদি পশু থাকে। আর তার পাশের যে বাড়িটা, এই বাড়িটায় ভিতটা হচ্ছে পাকা, ঘর হচ্ছে টিনের, এবং এখানকার অধিকাংশ বাড়িঘরই টিনের। এই যে দেখুন
এই যে, আর উপরের উপরের টিলার উপরেও আরও ঘরবাড়ি রয়েছে দেখা যায়। দিদি, এত উপরে উপরে ঘরবাড়ি বানানো কেমনে? আমি তো এটাই বুঝি না। আমরা এমনি আগে থেকে অভ্যাস আছে। মানে আপনাদের ওই উপরে উপরে ঘর বানানোর অভ্যাস আছে, তাই তো? আচ্ছা, এই জন্যই পারেন। দর্শক, এই সীমান্ত জনপদে এই 18 বাড়ি গ্রামে আমি দেখছি যে এখানে কিছু কিছু পরিবারের আর্থিক সচ্ছলতা বেশ ভালো, মানে তুলনামূলকভাবে। কিন্তু আবার কিছু কিছু পরিবার রয়েছে খুবই মানে আপনার কি বলবো, দরিদ্রতার মধ্যে রয়েছে, এবং তাদের বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায়। তো সেই তুলনায় দর্শক, এই যে বাড়িটাতে আমি এখন বর্তমানে রয়েছি, এই বাড়িটার সচ্ছলতা বেশ মানে দৃষ্টিনন্দন এবং চোখে পড়ার মতো। আমার সামনে আরও একটা বাড়ি, তবে এই গ্রামটার মধ্যে আপনার মাটির ঘর, আমি শুরুতেও বলেছি, এখনও বলছি, এখানে কিন্তু তুলনামূলকভাবে একেবারে নেই। তো দর্শক, এই দিদি আমাকে দেখালো যে এই উপর থেকে, এখান থেকে ওই উপরের যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়িতে যাওয়া যাবে। এই পাশ থেকে রাস্তা না দিদি? আচ্ছা আচ্ছা। দিদি, আপনাদের যে মানে আপনার যে ঐতিহ্যবাহী পোশাকটা ছিল দকমান্দা, হ্যাঁ, এটা কি এখন মানে এখানে কম পড়ে নাকি মেয়েরা? সবাই দকবান্দাই পরে। সবাই দকমান্দাই পরে? হ্যাঁ, ও আচ্ছা, আমাদের ঐতিহ্য পোশাক দকবান্দা। দকমান্দা ওইটাই পরে আর কি সবাই। হ্যাঁ, তবে আগে যেমন মানে আপনার দকমান্দাটা হাতে বানানো ছিল, এখন এটা কিনে পরে। হাতে দিয়ে ওই যে আমরা যে বিক্রি করে তাই আমরা পরে। মানে কিনে আর কি আপনারা পরেন। আগে অনেকে নিজেরা হাতে দকমান্দা বানাতো আর কি। এখনো বানাই। এখনো বানায়, হ্যাঁ, কিন্তু কম বানায়। কম বানাই। কম বানায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনাদের যে এখানে যে ওই যে কি একটা বলে না, ওয়ান গালা উৎসব, ওটা হয় এখানে? এখানে হয় না, ওইখানে মিশনে হয়। ওপারে না, আমাদের এই ওই যে ভালুকাপাড়া মিশনে। ভালুকাপাড়া মিশনে এটা হয়। হ্যাঁ, আবার নেত্রকোনায় তো অনেক বড় অনুষ্ঠান হয়, তখন কি আপনারা যান না? না, আমরা যাই না। যান না? আবার দূরে তো, অনেক দূরে। অনেক দূরে হয়ে যায়, এই জন্য যান না, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর এমনি আপনারা গ্রামের ভেতরে তো আপনাদের আচিক ভাষায় কথা বলেন, হ্যাঁ, যেটা গারো ভাষা। হ্যাঁ, আমরা নিজস্ব নিজস্ব ভাষায় কথা বলেন। আচ্ছা দিদি, আপনাদের এই যে আচিক ভাষা, এর কি খাতা কলমে কোনো লিখিত আছে নাকি, বর্ণমালা আছে? এমনিতে আমরা সাধারণত বাংলা ভাষায় আমরা মানে লেখাপড়া আপনারা বাংলা ভাষাই করেন, হ্যাঁ। কিন্তু আচিক ভাষা আলাদাভাবে আপনারা চর্চা করেন না নাকি মুখে মুখেই চর্চা হয়? মুখে মুখে চর্চা আছে, আর আবার লিখিতভাবে চর্চাও আছে। লিখিতভাবে চর্চা আছে, কিন্তু লিখিতভাবে মানে অনেক ব্যাপক চর্চা নাই, তুলনামূলকভাবে একটু কম চর্চা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বাংলা ভাষায় আমরা কথা বাংলা ভাষাটাই এখন গুরুত্ব পাচ্ছে বেশি। হ্যাঁ দর্শক, আমরা উঠি উপরে। এই উপরে আমি যাব, এটা আমার মানে খুব ইচ্ছে, কারণ এখানে এই উপরের বাড়ি ঘরগুলো আপনাদেরকে দেখাবো এই 18 বাড়ি গ্রামে। এবং আমরা লক্ষ্য করি দর্শক, এখন গারো আদিবাসীরা অধিকাংশই হচ্ছে বিশেষ করে খ্রিস্টান ধর্ম লালন পালন করে, কিন্তু মূলত তাদের যে প্রকৃত ধর্মীয় উৎসব সেটা হচ্ছে ওয়ানগালা। তো এই উৎসবটা মূলত অ্যাকচুয়াল প্রকৃতি নির্ভর একটা উৎসব। এদিকে উঠে গেছিলাম, দিদি আবার আমাকে নোটিশ করলো যে এখান থেকে না, উঠতে হবে আমাকে এপাশ থেকে এই গ্রামে। এই যে, তো যেটা বলছিলাম দর্শক, গারো আদিবাসীরা মূলত আসলে বিশেষ কোনো ধর্মে দীক্ষিত ছিল না, তারা ছিল প্রকৃতি পূজারী। তো সেই প্রকৃতি পূজারী গারোরা এখন খ্রিস্টান ধর্ম পালন করে, কিন্তু তারা তাদের যে অতীতের ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে কিন্তু এখনও ধরে রেখেছে। তাদের পোশাক আশাক সব কিছুই কিন্তু তারা এখনও ধরে রেখেছে পরে, এবং ওই ওয়ানগালা উৎসবটাও কিন্তু তারা করে। এটা কিন্তু মানে খ্রিস্টানদের যে যারা মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ যারা করেছে, কিংবা খ্রিস্টানরা এই বিষয়টা থেকে কখনো তাদেরকে বাধা দেয়। আয়নার ভাই দর্শক ফোন দিল, কিন্তু এখান থেকে মানে আপনার খুব খাড়া ওঠাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তো যেটা বলছিলাম দর্শক, যে তাদের যে অতীতের যে ঐতিহ্য সেইটা পালন করতে মূলত গারোদেরকে কিন্তু বাধা দেয় না মূলত খ্রিস্টানরা, কিন্তু তারা ধর্মীয়ভাবে অ্যাকচুয়াল খ্রিস্টান ধর্মই পালন করে। তো আমি দর্শক সর্বোচ্চ টিলায় আবার উঠেছি দ্বিতীয় ভাগে। এখানে শুরুতেই আমার চোখে পড়লো এক বিশাল আকায়, দেখুন শূকর। গারোরা শূকর লালন পালন করে মতো দর্শক, শূকরটাও তাদের একটা জনপ্রিয় রেড মিট বলা যেতে পারে। তো এটা শূকরটা তারা খুবই পছন্দ করে এবং উৎসবেও তারা খায়। তো এই যে হচ্ছে
দ্বিতীয় টিলার সর্বোচ্চ চূড়ার যে বাড়িটা সেই বাড়িটা, বা এই বাড়িটাই তো সবচাইতে উঁচু বাড়ি নাকি? সে আবার একটু লজ্জা পাচ্ছে কথা বলতে। এখন এটাও কিন্তু টিনের ঘর, মানে গারো পাহাড়ের মধ্যে সবচাইতে বৈচিত্র্যময় এবং টিলার উপরে এরকম মানে সর্বোচ্চ চূড়ায় যে বাড়িঘর, এই রকম বাড়িঘর কিন্তু আমি অন্য কোনো গ্রামে দেখি। এই গ্রামে যেটা দর্শক আপনাকে হতাশ করেছে সেটা হলো এখানে মাটির ঘর নেই। এই টিলার চূড়ার উপরে যদি মাটির ঘর থাকতো তাহলে আরও অনেক ভালো লাগতো। তবে এখানে তাদের জীবন বৈচিত্র্য খুবই বৈচিত্র্যময়, কারণ দেখুন এটা বোধহয় মানে আপনার গৃহপালিত যে প্রাণী রয়েছে সেটা রাখার ঘর। এটা ভাই হাঁস মুরগি রাখার ঘর না? হাঁস মুরগি রাখার ঘর। আর এখান থেকে আমি যাই, আপনাদেরকে দেখাই এখানকার পরিবেশ। দেখুন এই উপর থেকে হেঁটে হেঁটে আর কি যেতে হবে। আবার এখান থেকে যদি নিচের দিকে তাকাই, দেখুন যে আপনার নিচেও ঘরবাড়ি রয়েছে। তো আমি উপরে উঠেছি, এখানে উপরে আরও বেশ কয়েকটা বাড়িঘর রয়েছে। এই যে দেখুন, এই যে বাড়িঘরগুলো দর্শক শূন্য। এই দেখুন এই বাড়িটাতেও কিন্তু মানুষজনের দেখা নেই, এখন দুপুরের সময়, এই কারণেই হয়তো এখানে মানুষ নেই। এই বাড়ির পরেই আবার আরও একটা বাড়ি রয়েছে, কিন্তু এইখান থেকে দর্শক ভারতের যে মেঘালয় পাহাড়, এই টিলার উপর থেকে খুব চমৎকার দেখা যায়। আমি একটু জুম করি আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে দেখুন, আর ওখানে ওই যে খাল, সেই খালের ভেতরে বাচ্চারা গোসল করছে। আর উপর থেকে দেখুন কি অপরূপ মেঘালয় পাহাড়ের দৃশ্য। শুক্রবারই গ্রামে এসে দর্শক আজকে আমি সত্যি মানে মুগ্ধতা প্রকাশ করার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার খুবই ভালো লাগছে। দেখুন মানে যেমন এখানকার প্রাকৃতিক পরিবেশ, তেমন এখানকার বাড়িঘর, তেমন এখানকার মানে বৈচিত্র্য, এবং এখানকার মানুষও ভীষণ রকমের আন্তরিক। মানে এটা সত্যি আমাকে অবাক করে দিয়েছে। আর তার পাশাপাশি এখানকার যে বর্ডারটা অভূতপূর্ব। বলতে বলতে দর্শক টিলার উপরের এই আর একটা বাড়িতে আমি এসে পড়েছি। এইখান নিচ দিয়েও কিন্তু দেখুন এই যে এখানে ঘর বাড়ি রয়েছে গারো আদিবাসীদের, এই যে দাদা দিদিদের। এই বাড়িতে আবার মানুষ রয়েছে। আর এই বাড়িতে অবাক করার মতো বিষয় হলো যে একটা মাটির ঘরও রয়েছে এই যে টিলার উপরে। দর্শক দু একটা মাটির ঘর মানে এই 18 বাড়ি গ্রামে আমি দেখতে পেয়েছি, আর বাদ বাকি টিনের ঘর। কিন্তু এখানে টিনের ঘর কেন, এইটা কিন্তু একটা প্রশ্ন তৈরি করছে আমার মনের ভিতরে। তো আমি জিজ্ঞেস করব এই দাদা দিদিদের। আর তার পাশাপাশি দর্শক আমি আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে তারা এখানে গবাদি পশু পালন করে। এখানে নাকি মানে রান্নাঘর নাকি একটা কি যেন বললো দাদা, মানে থালা বাসন রাখার ঘর ভাই ওটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দাদা মানে আপনার অধিকাংশ গারো গ্রামে আমি যত পাহাড়ি এই সীমান্তের যে গ্রামগুলো আছে ঘুরে দেখেছি, গারোদের তারা মাটির ঘর কিন্তু খুব যত্ন করে রাখে। তো আপনাদের এই গ্রামে মাটির ঘর নেই কেন? মাটির ঘরটা এখন চলে না, এখন তো মাটির ঘর চলে না, এখন তো বিল্ডিং সবখানে বিল্ডিং চলতেছে আর টিনের ঘর চলতেছে। টিনের ঘর আর বিল্ডিংটাই চলতেছে, মাটির ঘর আর ভালো লাগছে না কারো নাকি? এখন ডিজিটাল যুগ না, ডিজিটাল যুগের জন্য সবকিছু পাল্টে গেছে। আচ্ছা আচ্ছা। বিদ্যুতের কুটি দেখতেছে না, টিলার মাঝখানে এই যে টিলার মাঝখানে যে কুটিটা ধর, বিদ্যুতের কুটিটা ধর আগে, বিদ্যুতের কুটি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বিদ্যুতের কুটি। ও আচ্ছা, হ্যাঁ এখন তো পাল্টাচ্ছে না দিন। ও আচ্ছা। দাদা দিদিরা দর্শক বলছে যে তারা নাকি মানে আধুনিক হয়ে যেতে চাইতেছে, কিন্তু আমার কাছে তো দিদি টিনের ঘরের চাইতে মাটির ঘরই বেশি সুন্দর লাগে। মাটির ঘর সুন্দর হলে কি হইব, কষ্ট বেশি, যত্ন করে রাখতে কষ্ট বেশি। যত্ন করে না রাখলে ওইটা তো পানি হলো উপরে আনতে লাগে, মাটি উপরে আনতে লাগে, ওইটা তো এই ঘর বানতে তো অনেক কষ্ট। ও মানে টিলার উপরে এত উপরে তুলতে, মাটির ঘর এখানে মাটি তুলতে কষ্ট, ওইটা তো মাটির ঘর এটা অনেক কষ্টের ব্যাপার। এই জন্য টিনের ঘরটা এখানে তুলনামূলক সহজ। হ্যাঁ, ওই মাটির ঘরটা ভাঙ্গে আবার টিনের ঘর বানাইতেছে, না না থাকলেও তো বানানি হলেও করতে লাগতেছে টিনের ঘর গুলা, ওইতে এটা করতে তো অনেক কষ্ট। হ্যাঁ বুঝতে পারছি দিদি। দর্শক মূলত আমার যে প্রশ্নটা মনের মধ্যে জেগে উঠেছিল সেই প্রশ্নের উত্তরটা আমি পেয়েছি এই দিদি দাদাদের কাছ থেকে।
কারণ হচ্ছে এইখানে মানে আপনার যে উঁচু টিলার উপরে তাদের বাড়িঘর, এখানে নিচ থেকে মাটি তুলে তারপরে মানে আপনার এখানে ওই পানি দিয়ে মানে মাটির ঘরকে যত্ন করে রাখাটা আসলে মানে এটা অনেক কঠিন এবং কষ্টসাধ্য কাজ, যার কারণেই এখানে এই গারোপাড়ায় আপনার গারো আদিবাসীরা মূলত মাটির ঘর তৈরি কম করছে, উপরে টিলার উপরে টিনের ঘর করছে। এই বাড়িটার কথাই বলি, এই বাড়িটার এইখান থেকে এই যে রাস্তা, এই যে এখান থেকে যে নিচে যাওয়ার, আবার যদি ধরেন এখান থেকেও আমি এখান থেকে নামবো, এই যে নিচে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে তাদেরকে প্রতিদিন চলাফেরা করতে হয় এই 18 বাড়ির মানুষজনকে। তো এইখানে মানে আপনার সত্যি কথা বলতে আসলে মাটি তুলে মাটির ঘর নির্মাণ করা সহজ নয়। যাই হোক দর্শক, দেখতে দেখতে আমি কিন্তু এই যে টিলা থেকে নেমে এসেছি এবং বলা যেতে পারে আমরাও গ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের পর্বটা দর্শক এ পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের এই 18 বাড়ি গ্রাম এবং এখানকার এই অদ্ভুত ভূগোল এবং সীমান্ত সত্যিই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিওটা। তো যদি ভালো লাগে দর্শক তাহলে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আজকের মতো দর্শক বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।